ঈদ মোবারক। আমরা এটি নিউজের প্রতিদিন প্রতি রাতের যে আমাদের অনুষ্ঠান নিউজ গ্যালারি, সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের সন্ধ্যায় যখন চাঁদ উঠে, চাঁদ ওঠার পরেই আমাদের চিরাচরিত একটি নিয়ম, ছোটবেলায় আমরা সবাই শুনেছি, বিটিভিতেও দেখতাম, যে কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা এই গানটা দিয়েই শুরু করতে চাই, তবে এই গানটি সরাসরি গান না, এটি মিউজিক। যিনি রিচি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তিনি তার বাসায় এটি বাজিয়েছেন, অর্থাৎ জল তরঙ্গ, বাটি এবং তার মধ্যে পানি দিয়ে। আমরা সেটা শুনেই আজকের অনুষ্ঠানটা শুরু করতে চাই। শুনছিলাম সামি সাদিকিন চৌধুরী রিচির জল তরঙ্গ, যেখানে তিনি কাজী নজরুল ইসলামের সেই গান, যেটি আমরা ঈদের গান হিসেবে আসলে বহুল প্রচলিত, সেটি আমরা শুনছিলাম। আমরা আজকে নিউজ গ্যালারিতে সাধারণত প্রতিদিনের যে ঘটনাগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের বিশ্লেষক থাকেন। আজকে আমাদের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজিয়েছে। আমরা মূলত যেহেতু চাঁদ রাত বলছি, আমরা চাঁদ রাতে সাধারণত সবাই যার যার এলাকাতে একটা সময় প্রচলন ছিল, এখন যদিও করোনার এই সময়টাতে প্রেক্ষাপট ভিন্ন, সেটি পাল্টে গেছে। তো আমরা আজকে গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। তবে অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা একটু দেখে নিতে চাই বিভিন্ন যে অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে, সংবাদ মাধ্যম, সেগুলোর সবশেষ সংবাদগুলো। আমরা শুরুতে একটু যেতে চাই, শুরুতেই প্রথম আলোর একটি সংবাদ দেখতে চাই। প্রথম আলোতে প্রথম যেই একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এটি একটি মোবাইল কোম্পানিগুলোর ডাটা। তারা যেটি করেছে যে এই ৬৫ লাখ ইউনিক ইউজার হিসেবে ধরেছে। অর্থাৎ ধরুন আপনি একজন ব্যক্তি, আপনার একই সাথে গ্রামীণ, রবি, এয়ারটেল বা বাংলালিংক অনেকগুলো সিম হয়তো আপনি ব্যবহার করেন, কিন্তু যেহেতু একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সব কিছু রেজিস্ট্রেশন করা হয়, তো সেই জায়গা থেকে একজনকেই ধরা হয়েছে। তো সেই হিসাবে গত কয়েকদিনে যে ঈদে মানুষ বাড়িতে গেল, যেখানে আসলে অনেক বিধিনিষেধ ছিল, বলা হচ্ছিল যে ঈদে যাতে কেউ ঢাকা না ছাড়ে, তারপরেও যে যেভাবে পেরেছে ফেরিতে গাদাগাদি করে, ঠাসাঠাসি করে ঢাকা ছেড়েছে। বিভিন্ন কর্মজীবী মানুষ পায়ে হেঁটে, মানে অনেক মাইল তারা হেঁটে হেঁটে আসলে গিয়েছে, এবং ফেরিতে কিভাবে গিয়েছে আমরা কিন্তু সেগুলো সবই বিভিন্ন ফেসবুকের কল্যাণে আমরা এগুলো দেখে নিয়েছি। তো সেখান থেকে তারা একটি ডাটা যেটি করেছে, সেখানে বলা হচ্ছে যে ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এটি আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই পরিসংখ্যান। এবং সেখানে যারা শিশু বা অনেকের যাদের মোবাইল নেই, তাদেরকে এটির মধ্যে ধরা হয়নি। তো এভাবে যদি আমরা হিসাব করি যে তাদের অনেক পরিবারের সাথে যারা শিশু আছে বা অনেক নারী আছে, বয়োবৃদ্ধ যারা আছেন, যারা মোবাইল ব্যবহার করেন না, তো সেটি ধরলে কিন্তু প্রায় কোটি ছাড়িয়ে যাওয়ার কথা। অর্থাৎ এই যে কঠোর লকডাউনের কথা আমরা বলছি, এবং সেখানে ৩ দিনের ছুটিও কমানো হয়েছিল, এবং সরকারি নির্দেশনা ছিল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে যাতে ছুটি দেওয়া না হয়। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে প্রায় ১ কোটির মানুষ তারা মোটামুটি ঢাকা ছেড়েছে। এই মানুষগুলো যখন ফিরবে তখন আসলে মানে কী অবস্থা দাঁড়াবে, এবং সামনে যে করোনা তৃতীয় ঢেউয়ের কথা আমরা বলছি, সেটি নিয়েও কিন্তু একটি শঙ্কা রয়েছে। আমরা আরেকটি সংবাদ মাধ্যম বিডি নিউজে যাচ্ছি। বিডি নিউজে একটি সংবাদ দেখছি, মাস্ক পরা পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা, যেটি আজ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি সাংবাদিকদের সাথে এই কথাগুলো বলেছেন, যেখানে বলা হচ্ছে যে পুলিশদেরকে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
দেওয়ার তারা একটি চিন্তা ভাবনা করছেন। কারণ ঘরে বাইরে বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় মানুষ যখন বের হচ্ছে তখন বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার কথা বলা হচ্ছে, কিন্তু সেই মাস্ক ব্যবহারে কিন্তু এক ধরনের শিথিলতা আমরা বরাবরই সেটি দেখছি, আমাদের এক ধরনের উদাসীনতা আমাদের রয়েছে। তো সেটি যাতে ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাদের একটি পরিকল্পনা রয়েছে যে মাস্ক বাধ্যতামূলকভাবে যাতে ব্যবহার করা হয় সেজন্য পুলিশকে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই সংবাদে আমরা আরেকটি জিনিস দেখছি যে আগামী আরও এক সপ্তাহ, অর্থাৎ আমরা জানি যে 16ই মে পর্যন্ত এই চলমান যে সর্বাত্মক লকডাউন বা যে বিধি নিষেধ রয়েছে সেটি আরও এক সপ্তাহ তারা বাড়াবে। কারণ আপনারা জানেন যে এই যে বলছিলাম যে মানে প্রায় কোটি মানুষ তারা ঢাকা ছেড়েছে, তো তারা যেন ফিরে আসার সময় আরও এক সপ্তাহ অবজারভেশনে রাখতে চায় যে কি দাঁড়ায় বিষয়গুলো, যে কতটুকু আসলে ছড়ায়। আমরা আরেকটি সংবাদ মাধ্যম বাংলা নিউজে যেটি দেখছি যে মসজিদে ঈদের নামাজে মানতে হবে যেসব নির্দেশনা। প্রথমেই যেটি বলে রাখা দরকার যে আপনারা সবাই যদিও ইতিমধ্যে জানেন যে এইবার কিন্তু খোলা ময়দানে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ঈদগাহ ময়দান রয়েছে সেই জায়গাগুলোতে ঈদের নামাজ পড়ার নিয়ম নাই। এবার প্রত্যেক এই মসজিদে নামাজ আদায় করতে হবে। এটি ইসলামী ফাউন্ডেশন থেকেও এই বিধিবিধানগুলো দেওয়া হয়েছে। এখানে কতগুলো ঈদেরকে কেন্দ্র করে কী ধরনের, যেমন তারা বলছে যে ঈদের জামাতে সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতে মসজিদের অজুর স্থানে সাবান, হ্যান্ড স্যানিটাইজার এগুলো রাখতে হবে। এগুলো ছাড়াও কুলাকুলি করা যাবে না, হাত মিলানো যাবে না, এরকম প্রায় 11টি নির্দেশনা দিয়েছে। আমরা একটু দেখতে চাই বাংলা ট্রিবিউনে যে সংবাদটি, একটি সংবাদ আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে ঈদের দিন বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট। আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত রাজধানী ঢাকা সহ বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে যে সমস্ত পরিবহন শ্রমিকরা রয়েছে, আপনারা জানেন যে এবার গণপরিবহন আন্তজেলা বাস তারা চলাচল করেনি, সেটির যেন অনুমতি দেওয়া হয় তার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে মালিক শ্রমিকরা এবং বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এবং ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর বরাত দিয়ে এই সংবাদটি করেছে বাংলা ট্রিবিউন। এবং তাদের এর মধ্যে বেশ কিছু দাবি ছিল যে যাতে স্বাস্থ্যবিধি মেনে এবং সিট ফাঁকা রেখে এই গণপরিবহনগুলো চলতে দেওয়া হয়, কারণ তারা এক ধরনের বেশ দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। এদের সবাই মোটামুটি বাড়িতে গিয়েছে, মাইক্রোবাস বা যে যেভাবে পেরেছে বাড়িতে গিয়েছে, কিন্তু গণপরিবহন চলেনি। এই পরিবহন শ্রমিক যারা আছেন এই সেক্টরের সাথে মানে প্রায় লাখখানিকের উপরে, তো তারা কিন্তু পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটির জন্যই তারা চিন্তা করছেন যে তারা ধর্মঘট করবেন এবং ঈদের দিনে এই ধরনের ধর্মঘটের নজির আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি। আমরা আরেকটি সংবাদ মাধ্যমে যেতে চাই, সেটি হচ্ছে ঢাকা পোস্টে তারা একটি সংবাদ দেখছি যে খালেদা জিয়া রওশনের ঈদ হাসপাতালে, বাকিদের ঘরে। আদিত্য রিমন তিনি এই সংবাদটি করেছেন। সেখানে বলা হচ্ছে যে খালেদা জিয়া তার যে ইফতার রাজনীতি সেখানে তারা মোটামুটি প্রত্যেকবারই একটি রেওয়াজ ছিল, সারা মাসব্যাপী রমজানে ইফতার থাকে এবং ঈদের সময় বিভিন্ন ডিপ্লোমেট এবং যারা নেতাকর্মী যারা আছেন তারা দেখা করতে আসেন। কিন্তু এইবার তাকে এই করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি, আপনারা জানেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন গত 27 এপ্রিল থেকেই, এবং এইবার তার ঈদ করতে হচ্ছে হাসপাতালের শুয়েই তাকে আসলে ঈদ করতে হবে। এবং বেগম রওশন এরশাদের কথাও বলা হচ্ছে যে তিনিও অসুস্থ, তারও এবার ঈদ করতে হবে হাসপাতালে। আমরা আরেকটি সংবাদ দিয়ে আমাদের এই প্রথম পর্বটি শেষ করতে চাই, সেটি নিউজ বাংলাতে প্রধানমন্ত্রীর যে একটি সংবাদ, আজকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সংক্রমণ না বাড়ুক, বাঁচলে আরও ঈদ পাবো। তিনি যেটি বুঝাতে চেয়েছেন যে এই ঈদে যারা বাড়িতে গিয়েছেন বা আমরা যে যেখানে আছি তারা অতিরিক্ত ঘোরাঘুরি যাতে না করি, মানুষের জীবনটা সবচেয়ে বড় আগে, সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে এই ঈদ উপলক্ষ যেন করোনা সংক্রমণ আরও বেশি বেড়ে যায় তার একটি কারণ হয়ে না দাঁড়ায়, এবং একই সাথে তিনি টিকা নিয়েও কথা বলেছেন। আমরা তিনি কি বলেছেন প্রধানমন্ত্রী, আমরা তার মুখে একটু শুনতে চাই। আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। এর ফলে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো।
বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই দেশে টিকা আনতে শুরু করবে। তাছাড়া দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। আপনার সাহায্য হয়তো একটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন তাদের হাসি মুখ আপনার হৃদয় মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। ঈদ মোবারক। আমরা ঈদ উদযাপন করব তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। প্রথম পর্বে আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদের নিউজ পোর্টালগুলো, কিন্তু আজকে যেহেতু চাঁদ রাত, আমরা কোনো আলোচনা নয়, আমরা আসলে আজকে গানে গানে আপনাদের এই নিউজ গ্যালারিটা চলবে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক HM রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং একই সাথে আছেন মিউজিশিয়ান হিমু। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউজ গ্যালারির অনুষ্ঠানে, এবং সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, আমরা যেহেতু আজ চাঁদ রাত, আমাদের এই অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি যে আমাদের পরিচিত যে গানগুলো সবসময় আমরা গেয়ে থাকি, বা আছে না যে মফস্বলে যখন আমরা আড্ডা দিতাম ঈদের আগে রাত্রে, সাউন্ড বক্স সামনে রেখে সারা রাতই প্রায় আমাদের গান চলতো আর কি। আমরা সেরকম একটি ইমেজ ক্রিয়েট করতে চাই। আমরা শুরুতেই কোন গানটি করব? প্রথমত যেহেতু একদম লাইভ দর্শকদের সামনে এত দারুণ একটা সুযোগ হয়েছে, আমি সেই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আর আমি আপনার সম্পর্কে একটু, মানে আপনি নিজেই বলুন। সেই জন্যে সব দর্শক শ্রোতাকে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এবং একদম তরতাজা একটা ফিল হচ্ছে। মনে হচ্ছে যে সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী মানুষজন আছে এই মুহূর্তে সবাই আমাদেরকে দেখছে, যারা এটি নিউজ দেখেন রেগুলার। তো সবার সাথে একটা দারুণ একটা আমেজ নিয়ে ঈদটা শুরু করেছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমরা শুরুতে একটা গান শুরু করি, তারপর আমরা আবার বাকি আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যে গানটি করছি, গানটির টাইটেল হচ্ছে আমি তোমাকে বলে দেব। গানটি লিখেছেন হচ্ছে সঞ্জীব দা, আর গানটি সুর করেছেন বাপ্পা মজুমদার। ওকে, যাই। আমি তোমাকে বলে দেব কি যে ভুলে ভরা গল্প, আমি কড়ানের ভুদর যায়। আমি তোমাকে বলে দেব এই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুলে দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব এই ভুলে ভরা গল্প, খড়া নেড়ে গেছি ভুলে দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে কারাল। জানি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব এই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুলে দরজায়।
ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আপনার শিক্ষা জীবন বা ছোটবেলার বেড়ে ওঠা একটু জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমার শিক্ষা জীবন একদম যদি শুরু করি, প্রথমত হচ্ছে কিন্ডারগার্টেন, তারপর সে হচ্ছে মাদ্রাসায়, আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। তারপর হচ্ছে আমার এডুকেশনের জন্য জেনারেল লাইনে আমি চলে এসেছি। বাসায় অনেক ফাইট করতে হয়েছে, কজ ফ্যামিলি থেকে অনেক চাপ ছিল যে আমাকে মাদ্রাসাতেই ভর্তি হতে হবে। সো এই ব্যাপারটা ছিল, কজ ফ্যামিলি অনেক বেশি কনজারভেটিভ। সো তাদের একটা কাইন্ড অফ প্রেশারই ছিল যে আমাকে মাদ্রাসায় পড়তে হবে। তারপর আরেকটা ব্যাপার, ছোটোবেলায় আমার ব্লাড ডিসেন্ট্রি হয়, দ্যাটস ওয়াই ফ্যামিলি থেকে একটা উইশ ছিল যে ছেলেটা যদি বাঁচে তাহলে মানে ডেফিনেটলি তাকে মাদ্রাসা মাদ্রাসায় লাইনে ভর্তি পড়বে করা বা হবে, আলেম হবে এরকম একটা ইয়ে ছিল। তো সেই দিক থেকে চিন্তা করে আমার বাবা মা যেটা ভালো মনে করেছেন তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। দেন আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করি, তারপর জেনারেল লাইনে চলে আসি আমি, তারপর কুমিল্লাতে, দেন ঢাকায়, তারপর নিউ ইয়র্ক, তারপর এখন হচ্ছে ওই যে লন্ডনে। ফাইটের কথা বলছিলেন যে মাদ্রাসা থেকে আসতে মানে জেনারেল লাইনে আসতে ওই সময় সাপোর্ট পেয়েছেন কার? মানে সাপোর্ট তো পরিবারের? আসলে ছোটবেলা যখন আমরা বড় হই আসলে আমাদের একমাত্র খুঁটি থাকে আমাদের বাবা মাই। তো ডেফিনেটলি আমার সাপোর্টটা তো যেহেতু না, ফাইন্যান্সিয়াল আমি বলছি যে সাপোর্ট, ট্র্যাক চেঞ্জের সাপোর্ট। আচ্ছা ট্র্যাক চেঞ্জের সাপোর্টটা যেটা হচ্ছে এটা বাই মাইসেলফ। ফাইট করতে হয়েছে আর কি। ফাইট করতে হয়েছে অনেক। একটু আগে বললাম যে আপনাকে খুব কনজারভেটিভ ফ্যামিলি হলে আমাদেরকে যেটা ফেস করতে হয়, সারাক্ষণ এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আর আমি যেহেতু গান করি, যেমন ছোটবেলা থেকে আমার বেশ অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল। তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি আমার ফ্যামিলিকে পাশে পাইনি আমি। সো অ্যাওয়ার্ডগুলো দেখা গেছে যে আমি নিজেই গিয়েছি বা আমার টিচারকে নিয়ে গিয়েছি বা আমার সাথে আমার কোনো চাচা মামা তারা গিয়েছে আমার সাথে। সো এইভাবে ছিল আমার যাত্রাটা। এটা কি জাতীয় পর্যায়ের কোনো অ্যাওয়ার্ড? জাতীয় পর্যায়ে, কিসে? এক্স্যাক্টলি, গানে এবং অভিনয়ে, আবৃত্তিতে। তখন তো নতুন 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 করেছি। করিতে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন ছিলাম। আচ্ছা, আর ঠিক আছে, তাহলে আমরা এবার আরেকটা গানে ফিরে, আমরা নিশ্চয়ই এর পরে আরো গল্প হবে, আরো Definitely. কথা হবে। এখন যে গানটি করছি, গানটির টাইটেল হচ্ছে কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে। বাহ। কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা। কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কেউ ভুল করে কেউ ভুলে পড়ে, কেউ ভুল করে কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। আগে তো হয়নি এমন, মন করে কেমন কেমন, ইচ্ছেরা উড়াল মারে কোথায় বারে বারে। আগে তো হয়নি এমন, মন করে কেমন কেমন, ইচ্ছেরা উড়াল মারে কোথায় বারে বারে। কেউ ভুল করে
পড়ে, কেউ ভুল করে, কেউ ভুলে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম আপনার সঙ্গীত জীবনে আসা, এবং আপনি বলছিলেন যে ফাইট করতে হয়েছে এবং ছোটবেলায় গানও করেছেন। তো এই সঙ্গীতে আসার শুরুটা কিভাবে হলো, এবং আপনার সঙ্গীত জীবনের কি কি মানে অ্যাচিভমেন্টগুলো আছে এটা একটু যদি বলেন। ডেফিনেটলি। ওই যে ফাইটের কথাটা বললাম, আমার জন্য যেটা ফাইটটা একটু বেশি করতে হয়েছে। অন্যান্য ফ্যামিলি 8-10টা ছেলে মেয়ের জন্য যেরকমটা অনেক ইজিলি সবকিছু পেয়ে যায়, আমার ক্ষেত্রে সবকিছু ছিল আমি নিজে করেছি। আপনি কি কারোর কাছে শিখেছিলেন, মানে কোনো হ্যাঁ, আমি সঙ্গীত ঢাকায় এসে আমি শিখেছি আনুষ্ঠানিকভাবে? হ্যাঁ, আমি ছায়ানটে ছিলাম, ছায়ানটে ভর্তি ছিলাম, ক্লাসিক্যাল করেছি আমি। ওকে। তারপর আমার গুরু ছিলেন হচ্ছে ফাহমিদা নবী। আচ্ছা আচ্ছা। সো ফাহমিদা আপার কাছ থেকে একদম অনেক কিছু শেখার আমার সেই সৌভাগ্যটা হয়েছে, যার জন্য আমি কাজ করছি মিডিয়াতে। আচ্ছা, এখন কি ধরনের গানগুলো করেন আপনি, বা আপনি বলছিলেন যে আপনি সঙ্গীত পরিচালক, মানে কোন ধরনের পরিচালক, মানে মিউজিকগুলো করেছেন একটু সেইটা একটু জানি। আমি এর আগে একটু আসি, সেটা হচ্ছে যখন ফাহমিদা আপা যখন আমাকে বললো যে তুমি ক্লোজ আপে পার্টিসিপেট করো, তারপর আমি ক্লোজ আপে পার্টিসিপেট করলাম। দেন 2008 আমি টপ 10-এ আসি এনটিভি ক্লোজ আপ 1 থেকে। তারপর আমার যাত্রাটা শুরু হলো মিডিয়াতে রেগুলার কাজ করার যে ব্যাপারটা। তারপরে রেগুলার গান লেখা, আমার গান রিলিজ হচ্ছে, অনেকে আমার গান নিজে শুট করছে এবং তারা নিজেরা গান গাচ্ছে, তো রেগুলার এটা হচ্ছিল। তারপর ফাহমিদা আপার যে একটা প্রতিষ্ঠান ছিল কারিগরি নামে, ওই কারিগরি প্রতিষ্ঠান থেকে আমি 7 বছর আপার সাথে কাজ করেছি। তারপর রেগুলার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করার সৌভাগ্য। তারপর 2012 সালে এসে আমার নিজের একক সোলো অ্যালবামের কাজ আমি শুরু করি। সো স্পেশালি সজীবদাকে অনেক থ্যাঙ্কস দিতে হয়। সজীবদার সাপোর্টে তখন আমি আমার ফার্স্ট সোলো অ্যালবামটা রিলিজ করি লেজার ভিশনের এখন ব্যানার পর্যন্ত থেকে। কয়টি সোলো? আমার সোলো অ্যালবাম বের হয়েছে হচ্ছে 2টি। আচ্ছা আচ্ছা। আর মিক্স এখন তো করেছেন? সিডির কোনো ব্যাপার নাই, এখন সবকিছু হয়ে গেছে ডিজিটাল, বুঝতে পেরেছি। আমরা সবকিছু এখন অনলাইনে পেয়ে যাই। সো আমি সিডির যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখন খুব মিস করি। প্রথম যখন ছোটবেলা থেকে গান শুনতাম ক্যাসেট প্লেয়ারে, ক্যাসেটের একটা ব্যাপার ছিল, তারপর যখন সিডিতে আসলো এই ব্যাপারটা এখন মিস করি। এখন বাজারে সিডি খুঁজেই পাওয়া যাবে না, তো এই ব্যাপারটা আমি পেয়েছি, সো আমি লাকি। তারপর এখন তো অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে সবকিছু। তো আমার 2টা সোলো অ্যালবাম রিলিজ হয়েছে, এছাড়া এর মধ্যে প্রায় 42টি মিক্সড অ্যালবামে আমি কাজ করেছি অনেকের সাথে, অনেক সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট এবং আমাদের সাথে এখন যারা কাজ করছে তাদের সবার সাথে মোটামুটি আমার কাজ করা হয়েছে। তা আমার যে গ্যাপটা পড়ে গিয়েছে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে খুব কম থাকি, দেশের বাইরে বেশিরভাগ সময় আমার পড়াশোনা বলেন, আমার অফিসিয়াল অ্যাক্টিভিটিস, আমার জব, সবকিছুর জন্য। সো জীবন, আমরা এই গল্পগুলো শুনতে তবে একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, ছোট একটি বিরতি নিয়ে আবারও ফিরছি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে গল্পে ছিলাম, আপনি বলছিলেন যে ফাহমিদা নবী ওনার সাথে কাজ করেছেন, তারপরে আপনার সোলো অ্যালবাম বেরিয়েছে 2টি এবং মিক্সড অ্যালবাম 42টি বলছিলেন। এরপরে এখন কোন ধরনের কাজ করছেন? আপনি বলছিলেন যে দেশের বাইরে থাকছেন, সেখানে কি মানে কি কারণে দেশের বাইরে থাকা? দেশের বাইরে থাকা আমার পড়াশোনার জন্য। আচ্ছা আচ্ছা। আই এম ডুইং মাই পিএইচডি, মানে উচ্চশিক্ষার জন্য। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে এখন তো দেশে বা দেশের বাইরে থাকাটা এখন কোনো ফ্যাক্ট না, যেহেতু ইন্টারন্যাশনাল গ্লোবাল সবকিছু। সো কাজগুলো এখন দেশের বাইরেও হয়ে যাচ্ছে, সেটা কোনো সমস্যা না। সো এখন যেহেতু দেশে এসেছি, তো দেশে আসার পরে অনেকগুলো কাজের সাথে আমি জড়িয়ে গেছি। এখন সেই কাজগুলো প্রতিদিনই করতে হচ্ছে, যেমন অনেকগুলো গানের কাজ, নাটকের কাজ, জিঙ্গেলের কাজ। তারপর হচ্ছে প্যান্ডামিকের কারণে অনেক কিছু আটকে গেছে। সো আশা করছি ঈদের পর আস্তে আস্তে আমার নিজের সোলো কিছু প্রজেক্ট আছে, এগুলো আবার বের হচ্ছে। ওকে, আমরা একটু আবার গানে ফিরতে চাই। এখন যে গানটি করছি, গানটির টাইটেল হচ্ছে বৃষ্টি পড়ে, বাপ্পা মজুমদারের। বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে, বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে।
বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে লজ্জাহারা, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে। ওই ছেলেটা আকাশ উপর, জলের ভেতর অলস দুপুর, বৃষ্টি পড়ে মনে মনে, বৃষ্টি পড়ে আলিঙ্গনে, বৃষ্টি পড়ে অঝোর ধারা, বৃষ্টি পড়ে লজ্জাহারা, বৃষ্টি পড়ে জলে ভিজে, ওই মেয়েটি কে কি যে। থ্যাংক ইউ। মানে ভাই চাঁদ রাতে কিন্তু আসলে মানে আইয়ুব বাচ্চু, জেমস ভাই তাদের দুই একটা গান না হলে কিন্তু জমে না। ডেফিনেটলি ডেফিনেটলি আমরা কি যাবো? অবশ্যই। ওকে ওকে, ফেরারিমন, আমি যেখানে করছি ফেরিমন। যে পথে হারিয়েছি তোমায়, সেই পথে খুঁজে আমি যাব, অভিমান করে থেকো না, অপবাদ দিয়ে যেও না, তাই আমি ফিরে আসি বারে বার, ফেরারি এই মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার, ফেরারি এই মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে, তাই আমি ফিরে আসি বারে বার, ফেরারি এই মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারি আশায় ফিরে
সবসময় বলা যায় যে হৃদয় ছোঁয়া একটা গান। এই গান যতবারই- কখনো মরবে না, কখনো অমর গান। মরবে না। আচ্ছা, আমরা একটা জেমসের কোনো একটা গান শুনি, মানে একটু এটা তো একটু Definitely. বিরহ ছিল। আসলে এই বাচ্চু ভাইয়ের গান যে গাইলাম, আসলে বাচ্চু ভাইয়ের অনেক ইনফ্লুয়েন্স আমার মধ্যে আছে। কেমন? যেমন আমি ঢাকা শহরে যখন আসছি, মানে এমন একটা ব্যাপার, আমি কোথায় মিউজিক করতে যাব, কার কাছে মিউজিক করতে যাব, এমন একটা কনফিউশন আমার ছিল। তো তখন আমি চলে যেতাম বুয়েটে কনসার্টে, মেডিকেলের কনসার্টে, ঢাকা ইউনিভার্সিটির কনসার্টে। তো প্রায় সময় দেখা যেত। তো এইভাবে বাচ্চু ভাইয়ের সাথে আমার পরিচয় হয় খুব পাগলা ফ্যান হিসেবে। তারপর ওনার স্টুডিওতে আমাকে একদিন আমন্ত্রণ জানায় মগবাজারে। মগবাজারে। তো বাচ্চু ভাইয়ের সাথে তারপর আমার খুব ঘনিষ্ঠতা হয়ে যায়। তারপর অনেকগুলো কাজ করেছি একসাথে। ইভেন বাচ্চু ভাই মারা যাওয়ার আগে আসলে আমি আল্লাহ পাকের কাছে অনেক দোয়া চাই যে উনি যেন জান্নাতবাসী হন। বাচ্চু ভাইয়ের সাথে কাজ করার আমার যে একটা পাগলামি ছিল, এটা আর হলো না আর কি। মানে এই জন্য এই শুরুটা জিনিসটা খুব করেছিলেন, বেশি এক মিস ধরনের করি। মানে প্রস্তুতিটা হচ্ছিল আর কি, এক্স্যাক্টলি, পরবর্তীতে হ্যাঁ। কমপ্লিট হয়। তো জেমস ভাইয়ের গানটা আমরা গাইতে পারি, হ্যাঁ ইনশাআল্লাহ। যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহু দূরে, ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও। ও মনে রেখো কেবল একজন ছিল, ও ভালোবাসতো শুধুই তোমাদের। ও মনে রাখো কেবল একজন ছিল, ও ভালোবাসতো শুধুই তোমাদের। শুধুই তোমাদের। আরে ভাই, সারা রাত গান শুনতে পারলে আসলে খুবই ভালো হতো, এবং যেহেতু আমাদের সময় কম, আমাদের শেষ করতে হবে, কিন্তু আমরা রমজানের যে গানটা, Definitely, হ্যাঁ। রমজান শেষ হলে ঈদের যে গানটা, এই গানটা দিয়েই শেষ করতে চাই। শেষ তবে করতে হবে। তার আগে আমরা একটু বিদায় চেয়ে নিচ্ছি। আড্ডা কি শেষ হয়ে গেল? দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এইচ.এম. রানা এবং হিমু। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম এইচ.এম. রানা এবং সঙ্গীত শিল্পী হিমুর সাথে। আমরা ঈদের যে গানটি, সেই গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। আমি সব দর্শকের কাছে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং দারুণ একটা সময় কাটলো সবার সাথে। আশা করি আপনারাও প্রতিটা মুহূর্তে এনজয় করেছেন, গানগুলো এনজয় করেছেন, এবং ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা।
ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। ওম রমজানের ওই রোজার শেষে এলো